হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, জেনারেল সায়েন্সের আমরা যে পার্ট করাচ্ছিলাম তার এটা কিন্তু দ্বিতীয় পার্ট। আমরা অলরেডি 30টা কোশ্চেন্স আগের ভিডিওতে কমপ্লিট করেছি পার্ট 1-এ। তো আজকে আমরা 31 দাগ থেকে কন্টিনিউ করবো এবং যতটা পারবো ততটা তোমাদের আজকে টেনে দেবো, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন্স দেখো, আর কোশ্চেন্স করতে করতে আমি কোর্ট কেসের আপডেট নিয়ে কথা বলবো। প্রথম কথা, কোর্ট কেসের কোনো ফাইনাল জাজমেন্ট বা আপডেট এখন অবধি আসেনি। আসলে কি হয়, কিছু চ্যানেল আছে যারা বেসিক্যালি এডুকেশনাল চ্যানেল তো বটে, কিন্তু তারা জাস্ট আপডেট দেয়। তো তাদের প্রয়োজন পড়ে 5-6টা ভিডিও একদিনে ওই আপডেটের উপর করার। কিন্তু যেহেতু আমরা এডুকেশনাল চ্যানেল, অর্থাৎ আমাদের ওই আপডেট দেওয়া ছাড়াও এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে হয়, যেমন কোশ্চেন্স দেখতে পাচ্ছ। শুনো, আমাদের মনে হয় না যে ওই সমস্ত জিনিস নিয়ে বারবার একই ভিডিও বারবার করার কোনো মানে হয়। অনেকে আমাদের বলে, স্যার আপনি কোনো ভিডিও কেন করছেন না? তার কারণ তোমরা অলরেডি খবর পেয়ে যাচ্ছে। একই খবর বারবার কানে তোলার কোনো মানে হয়? তোমার বাড়িতে একজন এসছে, এটা তুমি আমাকে বললে। তোমার বাড়ির পাশে একজন বললো যে ওর বাড়িতে একজন এসছে, আবার তার বাড়ির পাশে একজন বলছে ওর বাড়িতে একজন এসছে। তখন সেটা শুনতে একঘেয়ে লাগে, কারণ তোমার বাড়িতে একজন এসছে এটা তুমি আমাকে অলরেডি বলে দিয়েছো। তাহলে কেন আমি বারবার একই জিনিস করবো? ঠিক আছে, সুতরাং বুঝতেই পারছো আশা করি যে কেন তোমাদের কথাটা বলতে চাইছি। তো অলরেডি তোমার খবর পেয়েছো যে একটা ছোট শর্ট নোটিশ রেল মানে ক্যাট থেকে বেরিয়েছে, এবং সেই শর্ট নোটিশে কী বলা আছে যে ফাইনাল কোনো জাজমেন্ট এখনও আসেনি, পেন্ডিং আছে, 1 নম্বর কথা। 2 নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে এইটা একটা ডেমো ডেট দেওয়া হয়েছে ওখানে, এটা গেল। 3 নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ডেমো ডেট কিসের? ডেমো ডেট হচ্ছে 1900 একটা ডেমো ডেট দেওয়া হয়েছে, যেটা আমি আমার ওয়েবসাইট কম্পিউটার থেকে খুলে, মানে ল্যাপটপ থেকে খুলে দেখতে পেয়েছি যে 1900 একটা ডেট দেওয়া হয়েছে, যেটা কিনা তোমরা বুঝতেই পারছো 2025 চলছে, সেখানে 1900 ডেট দেওয়ার কোনো মানে হয় না, মানে পরীক্ষার ডেট নয়, একটা এমনি নর্মাল পরবর্তীকালে আবার কবে লিস্টিং ডেট সেটা 1900 দেওয়া হয়েছে। তার মানে এটা একটা ফালতু ডেট ইচ্ছা করে দিয়ে রাখা হয়েছে যাতে কলমটা ভর্তি থাকে, ব্যাস কিছু। এটাকে ডেমো ডেট বলা হয় বা ডামি ডেট বলা হয়, ঠিক আছে? গেল, ঠিক আছে, এটাকে ডামি ডেট বলা হয়, এরকম মানে কোর্ট অনেক সময় করে। গেল, আচ্ছা, এটা গেল। এটা ডামি ডেট, এই যে শব্দটা বলছি, এটা নর্মালি আমার যেটা মনে হয় লিগাল কোনো ওয়ার্ড নয়, নর্মাল ভাষায় মানুষ যেরকম বলে সেরকমভাবেই বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট গেল যেটা, সেটা হচ্ছে যে তোমাদের কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি। গেল ফাইনাল, নো ফাইনাল জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট এখন অবধি আসেনি, ঠিক আছে? কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কোর্টের কোনো লিস্টিং ডেট নেই, মানে এক্সট্রা আবার কোনো হিয়ারিং ডেট দেওয়া হয়নি, আর কোনো হিয়ারিং ডেট দেওয়া হয়নি। এটাও গেল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ ক্যাট ওখানেই মামলাটাকে সমাপ্ত করেছে। এই মুহূর্তে কোনো হিয়ারিং ডেট এখন অবধি পাওয়া যায়নি, এটা দেখে মনে হচ্ছে ক্যাটে মামলা সমাপ্ত। এইবার যারা আইটিআই পক্ষ, তারা যেটা বলছেন যে তারা হাইকোর্টে অলরেডি এফিডেভিট ফাইল করবেন, আজকে হয়তো হয়েও গেছে। যদি হাইকোর্ট কথা না শোনে তাহলে সুপ্রিম কোর্টে যাবেন তারা। এটা হচ্ছে টোটাল তোমাদের ব্যাপার রয়েছে, ঠিক আছে? এটা আর তেমন কিছু নেই। কিন্তু এখন অবধি যে আইডিয়া আমার রয়েছে তাতে দেখো, রেল কিন্তু এখনও 17ই নভেম্বরের যে নোটিশ পাবলিশ করেছিল, অর্থাৎ এই কেস চলাকালীন, সেই নোটিশ কিন্তু ও হটায়নি, ও কিন্তু এখনও সেই নোটিশ রেখে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যদি সুযোগ হয় তাহলে 17ই নভেম্বরই পরীক্ষা হবে। আর আমরাও যতক্ষণ না রেল কিছু বলছে, কারণ যে পরীক্ষা নেবে, যার বাড়িতে তুমি আমন্ত্রিত, সে তোমাকে কী খাওয়াবে, ব্যাপারটা তো তার উপরে নির্ভর করছে। সুতরাং রেলের, আমরা হচ্ছি রেলের অতিথি, রেল আমাদেরকে কী খাওয়াবে সেটা রেলই জানে। সুতরাং রেল যদি বলছে যে 17 তারিখেই আমাদের নিমন্ত্রণপত্র দেবে, তাহলে 17 তারিখই হবে পরীক্ষা, এমনটাই আমরা ভেবে নিয়ে কাজ করব, ঠিক আছে? তো 17 তারিখ ভেবে নিয়ে তোমরা কাজ করো। যারা ভাবছো যে 17 তারিখ পরীক্ষা হবে না, তারা নিজস্ব কোন রিস্ককে ভাবছো, বা তাদের কেউ কানে কাছে বলে দিয়ে গেছে, ভগবান তাদের এক্সট্রা পাওয়ার দিয়েছে জানার জন্য যে 17 তারিখ পরীক্ষা হবে না, ঠিক আছে? তো আমি আর বারবার বলবো যে অফিসিয়ালি আমরা ওইটা মেনেই চলবো। আমি কারোর পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না। 17 তারিখ 17ই নভেম্বর পরীক্ষা, এইটুকু রেল বলেছে, তো আমরা ওইটা ধরেই আমরা চলবো, ঠিক আছে? তারপর যদি কিছু হয় তখন সেটা দেখা যাবে, ঠিক আছে? 17ই নভেম্বর ধরেই আমরা কিন্তু প্রিপারেশনটাকে নিচ্ছি। তো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে গোলাকার দর্পণের প্রধান অক্ষের বিষয় নিম্নলিখিত কোনটা সত্যি বা কোনগুলো সঠিক। দেখো খেয়াল করো, এইটা যদি আমরা একটা অবতল দর্পণ আঁকি, তো অবতল দর্পণের এই যে বিন্দুটা আমি দিলাম, যেটা এই যে তোমাদের তল, এই তলের হচ্ছে একদম মধ্যবিন্দু, এইটাকে আমরা বলছি পি, ঠিক আছে? এই পি থেকে তোমরা যদি এদিকে চলে যাও তাহলে তোমরা প্লাসকে পাবে, আর এদিকে গেলে নেগেটিভকে পাবে। কেন? তার কারণ হচ্ছে, যদি কোনো মোমবাতিকে, ধরো একটা মোমবাতি আছে, সেই মোমবাতিকে তুমি এখানে বসিয়ে রেখেছো, ঠিক আছে? তো মোমবাতি থেকে যখন লাইট উৎপন্ন হবে, ধরো লাইটটাকে আমি এই কালিটায় নিচ্ছি, মোমবাতি থেকে যখন কোনো লাইট উৎপন্ন হবে তখন সেই লাইট এদিক থেকে এদিকে যাবে, রাইট? এই থেকে এদিকে যাবে মুম্বাই থেকে লাইট, তাই না? মুম্বাই থেকে লাইট কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে যাবে মুম্বাই থেকে লাইট, ওকে? এবং এই লাইট যেদিক থেকে যেদিকে যাচ্ছে, এর টিকটা যেদিকে মারা আছে সেদিকটা আমরা পজিটিভ নেই। লাইটের যেদিক থেকে যেদিকে যাচ্ছে, মানে এক্স থেকে ওয়াইয়ের দিকে যাচ্ছে, এক্স থেকে ওয়াইয়ের দিকে আমরা পজিটিভ নেবো, এক্স দিকে আমরা নেগেটিভ নেবো। এবার এখানে কী কী বলেছে সেটা আমাকে একটু ভালো করে পড়ে অ্যান্সার করতে হবে। চলো অ্যান্সার করা যাক। কী বলেছে দেখো আমাকে,
আমাকে বলেছে যে প্রধান অক্ষের মেরু মানে এই পোল, এইটা প্রধান অক্ষ, এই যে এক্স ওয়াই এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের মেরু মানে এইটা, পি মানে পোল, এইটাকে আমরা মেরু বলছি, এটাকে পি, এই যে। তো বলছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার উৎসের মতো, হ্যাঁ ইয়েস এটা কারেক্ট, কারণ এই পি থেকে আমরা ডিস্টেন্স মাপি, পি এর এদিকে গেলে আমরা পজিটিভ, এদিকে গেলে আমরা নেগেটিভ নিই। তোমরা যখন গ্রাফ করেছো ছোটোবেলায় মনে করে দেখো 9-10-এ, তখন এইখানে একটা মধ্যবিন্দু থাকে যাকে 0-0 ধরে নেওয়া হয়, তো এই পিকেও এই ক্ষেত্রে 0-0 ধরে নেওয়া হয়, ঠিক আছে। পি এর এদিকে গেলে পজিটিভ, পি এর এদিকে গেলে নেগেটিভ, এদিকে গেলে নেগেটিভ, এদিকে গেলে পজিটিভ, তো ব্যাপারটা এরকমই কাজ করে গেল। এই জন্য একে বলা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার, কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলা, এই যে পজিটিভ নেগেটিভ, এই যে 0-0 ধরা, 0-0 কেন ধরা, 0-0 মানে এর অবস্থান হচ্ছে 0, মানে একদম একদম মধ্য, মানে একদম মিডিলে বসে আছে, ঠিক আছে, এর কোনো এদিক ওদিক সেদিক নেই, একদম মিডিলে বসে আছে, মানে এখান থেকেই যা পয়েন্ট উৎপন্ন হচ্ছে ওই জন্য এটাকে বলা হয় উৎস, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট। নেক্সট বলছে প্রধান অক্ষ বরাবর মেরু থেকে বিপরীতে, তুমি যদি মেরু থেকে এই পোল থেকে বিপরীতে যাও, কার বিপরীতে, আপতিত আলোর বিপরীতে, দেখো আপতিত আলো এদিক থেকে এদিকে যাচ্ছে, তা আপতিত আলো এদিক থেকে এদিকে যাচ্ছে মানে ওয়াইয়ের দিকে যাচ্ছে, এদিকে গেলে পজিটিভ হবে, যদি বিপরীত দিকে যাও তুমি নেগেটিভ পাবে, তো এটাও কারেক্ট, ঋণাত্মক ধরা হয়, ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক মানে কি নেগেটিভ ধরা হয়, ঠিক আছে। নেক্সট সিদাক বলছে প্রধান অক্ষের ওপরে বা লম্বভাবে উপরের অবস্থিত উচ্চতাকে ঋণাত্মক ধরা, এটা রং, এটা রং। মনে রাখবে যখন আমরা প্রধান অক্ষ, এই লাল দাগটা প্রধান অক্ষ, এর উপরে যদি কোনো বস্তুকে বসাই তাহলে তার উচ্চতাকে আমরা পজিটিভ নিই, ঠিক আছে, নিচে যদি কোনো বস্তুকে বসাই তার উচ্চতাকে আমরা নেগেটিভ নিই, ক্লিয়ার হয়েছে। ওই জন্য প্রতিবিম্ব যদি সেটা ডান দিকে হোক বা বাম দিকে হোক, মনে রাখবে উচ্চতার ক্ষেত্রে ডান আর বাম নেই, উচ্চতা মানে হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ উপর আর নিচে, উচ্চতার কিন্তু কোনো ডান দিক আর বাম দিক নেই। এতক্ষণ আমরা এই যে লাল কালিতে প্লাস আর মাইনাস লিখেছি, এটা ডান আর বাম দিকের নিরিখে রেখেছি, রাইট সাইডে হলে আমরা তাকে প্লাস নেই, লেফট সাইডে হলে আমরা তাকে মাইনাস নেই, কিন্তু উচ্চতার ক্ষেত্রে আপ হলে আমরা তাকে প্লাস নেই, ডাউন হলে আমরা তাকে নেগেটিভ নেই। এখানে বলে যে প্রধান অক্ষের উপরে অবস্থান করছে, এই যে লাল দাগের উপরে গেলে সব প্লাস হবে, সেই ডান দিক হোক আর বাঁ দিক হোক, ক্লিয়ার। তার মানে এইটা আমাদের রং, কারণ এখানে ঋণাত্মক হবে না, এটা হওয়া উচিত ধনাত্মক, যেহেতু এখানে ঋণাত্মক বলেছে এই পয়েন্টটা এখানে কেটে যাচ্ছে, এটা কী হওয়া উচিত, এটা হওয়া উচিত ধনাত্মক, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার আমরা কী দেখতে পাচ্ছি, আমরা কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি এ আর বি কারেক্ট, তো দ্যাট ইজ ওয়াই এ অপশান আমাদের কারেক্ট হবে, ক্লিয়ার। চলো পরেরটাতে, পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে অবতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থান করে। দেখো একটা অবতল দর্পণ যদি বলি, অবতল দর্পণে এইটা আমাদের পি, তার এদিকে থাকে আমাদের এফ, তার এদিকে থাকে আমাদের সি, তাহলে কোন দিকে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি লেফটে অবস্থান করছে, আর লেফটে অবস্থান করার কারণে এদিকে যা থাকবে সব আমরা নেগেটিভ নেব, এটা গেল। নেক্সট হচ্ছে এইটাকে লেফট তো বলা চলে, দর্পণের লেফট তো বলা চলে, আরেকটা জিনিসও বলা চলে, এটাকে আমরা বলি দর্পণের সামনে, এটাকে আমরা কী বলি, আমরা বলি দর্পণের সামনে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, দর্পণের সামনে অবস্থান করে। এগুলো ইজি কোশ্চেন্স, টপাটপ বলে দিয়ে বেরিয়ে যাবো, কারণ দেখো আমি তোমাদের ডাইরেক্ট কোশ্চেন্স তুলেছি, ঠিক আছে, যেমন যেমন কোশ্চেন্স ছিল আমি এগুলি তেমন তেমন তুলে নিয়েছি, কোনো কোশ্চেন্স বাদ দিইনি, ইজি হোক অতি ইজি হোক অতি হার্ড হোক আমি সব তুলে নিয়েছি, ঠিক আছে। সো এরকম ধরনের কিছু এলেভেলের কোশ্চেন্স তোমরা পাবে আজকে ভিডিওতে, বাট কিছু টাফ প্রশ্ন পাবে, কিছু মডারেট প্রশ্ন পাবে। চলো নেক্সট পরেরটাতে, পরের প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের, বলেছে উত্তল দর্পণে কেবল বাস্তব ও উল্টানো প্রতিচ্ছবি পাওয়া যায়। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে উত্তল দর্পণে কিন্তু, উত্তল দর্পণ মানে কনভেক্স মিরর কেমন হয়, এই রকম যে মিরর দেখতে হয় তাকে কনভেক্স মিরর বলে, ঠিক আছে। এবং এই মিররে আমরা জানি কোনোদিন বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় না, উত্তল দর্পণে সর্বদা মনে রাখবে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, মানে কাল্পনিক ইমেজ তৈরি হয়, ঠিক আছে, যাকে অসৎ প্রতিবিম্ব বলা হয়। অসৎ প্রতিবিম্ব অলওয়েজ কিন্তু সোজা হয়, ঠিক আছে, অসৎ প্রতিবিম্ব অলওয়েজ কী হয়, সোজা হয়, তো কারেক্ট অ্যান্সার এটা তো হবে না। নেক্সট অবতল দর্পণে বাস্তব উল্টানো কাল্পনিক সোজা প্রতিবিম্ব পাওয়া যায়, অবতল দর্পণ সব ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে, ঠিক আছে, অল টাইপ, অবতল দর্পণ অল টাইপ দর্পণ বলেছে ওই জন্য অবতল দর্পণ অল টাইপ, যদি উত্তল লেন্স বলতো উত্তল লেন্স অল টাইপ পারে, উত্তল লেন্স আর অবতল দর্পণ অল টাইপ পারে, এটা অলওয়েজ মাথায় রাখবে। নেক্সট বলছে উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিচ্ছবি সবসময়ের জন্য ক্ষুদ্রতর না, ঠিকই, উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিচ্ছবি সবসময় ক্ষুদ্রতর, একই আকারের বা বড় হতে পারে, এটা কিন্তু ইনকারেক্ট, ঠিকই কাটছিলাম। মনে রাখবে উত্তল দর্পণ দ্বারা যে প্রতিচ্ছবি তৈরি হয় তারা কোনোদিনই একই আকারের হয় না বা বড় হয় না, উত্তল দর্পণ দ্বারা যে প্রতিচ্ছবি তৈরি হয় সেটা অলওয়েজ ক্ষুদ্র হয়, সোজা হয়, অসৎ হয় আর ক্ষুদ্র হয়, এটা অলওয়েজ মাথায় রাখবে, সোজা অসৎ আর কী হয়, ক্ষুদ্র। এটা কার জন্য লিখেছি,
এইটার জন্য লিখেছি, এইটার জন্য লেখা, অর্থাৎ উত্তল দর্পণের জন্য এটা লেখা। ক্ষুদ্র সোজা এবং ভার্চুয়াল কার জন্য লেখা? উত্তল দর্পণের জন্য লেখা। নেক্সট বলেছে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিছবি ক্ষুদ্রতর হতে পারে, একই হতে পারে, বড় হতে পারে। ইয়েস কারেক্ট, এটা আমরা জানি। সো বি আর ডি এখানে সঠিক। কোথায় আছে? ফার্স্ট অপশানেই লেখা আছে। দেখো ক্ষুদ্রতর কোথায় হয়, আমি তোমাদের কী বলেছি, যত আমরা সি থেকে এদিকে আসবো তত আমরা যদি সি এর ওপরে রাখি তত আমরা সোজা প্রতিবিম্ব পাবো। সিতে আমরা কেমন পাবো? একই আকারের পাবো। সি এর এদিকে, চলো এখানেই করে দিচ্ছি, সিতে আমরা একই আকারের পাবো। সি এর এদিকে গেলে ক্ষুদ্র, সি এর এদিকে গেলে বড়। আমি তোমাদের আগের ভিডিওতেই এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা করেছি। সো কারেক্ট আনসার আমাদের কী হবে? এ, বি আর ডি কারেক্ট হবে। দেখে কোশ্চেন্সগুলো ইজি, ইয়েস ইজি, একদম ইজি। কিন্তু এই কোশ্চেন্সগুলো করতে তোমার যদি 10 সেকেন্ডে বেশি টাইম লাগে তাহলে তোমার কাছে কোশ্চেন্সটা ইজি নয়। আমি এটা বলতে চাইছি, ইজি কোশ্চেন্স মানে সেটা 10 সেকেন্ডে হবে। ইজি কোশ্চেন্স, তুমি যদি কোনো কোশ্চেন্সকে বলে থাকো, মুখ দিয়ে বের করে থাকো যে স্যার কোশ্চেনটা ইজি, তাহলে আমি ধরে নেবো কোশ্চেন তোমার 10 সেকেন্ডে হয়েছে। সেই জায়গায় যদি 12 সেকেন্ডও টাইম লাগে তাহলে আমি বলবো কোশ্চেন্সটা তোমার কাছে ইজি নয়। ক্লিয়ার হয়েছে? পরেরটাই চলো। 34 দাগ দেখো কি বলেছে, যদি একটি সমান্তরাল আলোক রশ্মি একটি অবতল দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরালে না হয় তবে সেই রশ্মি কোথায় মিলিত হবে? দেখো প্রধান অক্ষের সাথে সমান্তরালে না হয় এটার অর্থটা কি, এটা তোমাকে বুঝতে হবে। দুটো জিনিস আছে আমি বলে দিই। একটা হচ্ছে ধরো এই অবতল দর্পণ আছে, অবতল দর্পণের পোলে গিয়ে কোনো রশ্মি আপতিত হলো। তো যদি কোনো রশ্মি, আমি একটুখানি অন্য কালে নিয়ে নিচ্ছি, চলো এইটা নিই। যদি কোনো রশ্মি পোলে গিয়ে পড়ে তাহলে সেটা পোল দিয়েই বেরিয়ে আসে, আমরা জানি। যদি কোনো রশ্মি পোলে গিয়ে পড়ে তো পোল দিয়ে বেরিয়ে আসে, এবং এক্ষেত্রে এই যে প্রধান অক্ষ এটাই নর্মাল আকারে কাজ করে, এবং এখানে যে কোণ তৈরি হয় থিটা, এখানেও তোমাদের সেম কোণ তৈরি হবে থিটা, মানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। এবং এক্ষেত্রে এই প্রধান অক্ষই নর্মাল আকারে কাজ করবে, নর্মাল মানে অবিলম্ব আকারে কাজ করবে। ঠিক আছে, এটা দিয়েও কিন্তু রেল প্রশ্ন দিয়েছে যে কোন ক্ষেত্রে প্রধান অক্ষ অবিলম্ব আকারে কাজ করে। তাহলে ইম্পর্ট্যান্ট, দেখো ভালো করে ভাবো, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্ট্যান্ট। আমি যে কথাগুলো মুখ দিয়ে বের করি প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কি বললাম? এক্ষেত্রে প্রধান অক্ষই অবিলম্ব আকারে কাজ করে। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এখানেও থিটা, এখানে থিটা তৈরি হয়, এবং পি, কিন্তু এখানে দেখো সেটা নেই, অপশানে নেই। তাহলে এখানে আরেকটা অপশানে আছে, সেটা তোমাদের এখানে তাহলে অ্যান্সার হবে। সেটা কি? এখানে আরেকটা কথা বলেছে দেখো, ধরো এখানে একটা প্রধান তোমাদের অবতল দর্পণ আছে। এক মিনিট একটু ঠিক করে আঁকি, নইলে তোমাদের ছবিটা ঠিকঠাক আসবে না। এইবার ঠিক আছে। এবার আমি একটা স্ট্রেট লাইন কটা নিয়ে নিচ্ছি। ধরো আমি কি করছি, আমি এখানে কটা স্ট্রেট লাইন নিচ্ছি। কেমন? আমি ধরো এখানে এই একটা আলোক রশ্মি এরকম একটুখানি একটু তোমাদের লাগবে। এই ধরো একটা আলোক রশ্মি এলো, ঠিক আছে, এরকম জায়গায় পড়ছে। এটা কিন্তু পিতে পড়ছে না, দেখো পি এর থেকে তলায় চলে যাচ্ছে। ঠিক আছে, ধরো এখানে আরও কতগুলো আলোক রশ্মি এলো। ঠিক আছে, ধরো এখানে আরও কতগুলো আলোক রশ্মি এলো। ঠিক আছে, ওকে, এরা এলো, এবং এরা আসার পরে এ যখন বেঁকবে দেখো এই জায়গায় যাচ্ছে। ক্লিয়ার? এ যখন বেঁকবে দেখো এখানে যাচ্ছে, আর এই যখন বেঁকবে দেখো এই জায়গায় যাচ্ছে। তাহলে এই তলটার নাম কি? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক স্টুডেন্টই এটা জানে না। আমি আমার নর্মাল যখন করিয়েছিলাম তখন আমি কথাটা বলেছিলাম, এই তলটাকে বলা হয় ফোকাস তল। এই তলটাকে কী তল বলা হয়? এই তলটাকে বলা হয় ফোকাস তল। ঠিক আছে, এই তলটাকে কী তল বলা হয়? ফোকাস তল। বেসিক্যালি ফোকাস তল এরকম হয়ই না, আমি তোমাদের বলে দিই। ফোকাস তল হচ্ছে এমন একটা তল, দেখো আমি একটা কথা বলি, ভালো করে বোঝো। এই পয়েন্টগুলো না মারাত্মক ইম্পর্ট্যান্ট, আর এই পয়েন্টের উপর কোশ্চেন দিলে স্টুডেন্টরা এত ঘাবড়ায় যে আমি তোমাদের কী বলবো। ফোকাস কোথায় আছে? ধরো আমি এর যদি মধ্যবিন্দু টানি, মোটামুটি এইটা হচ্ছে মধ্যবিন্দু হবে। তো আমি যদি এদিক থেকে এদিকে একটা বাড়িয়ে দিই, ঠিক আছে, এদিকে একটা বাড়িয়ে দিলাম। এবার খেয়াল করো, একটু বেঁকে গেল। একে যদি আমরা বাড়িয়ে দিই, কারণ এটাকে একটু জিওমেট্রিক আঁকলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে ক্লিয়ারলি। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এইটা হচ্ছে আমাদের পি। এই যে পয়েন্টটা, এই যে পয়েন্ট, এটাকে আমরা পি বলছি। তার মানে ফোকাস ধরে নাও এরকম জায়গায় কোথাও আছে, কারণ পি আর ফোকাস একই সমরৈখিক হয়, অর্থাৎ এই বিন্দুগুলো সব সমরৈখিক হয়। এটা হচ্ছে এফ, আর এরকম জায়গায় কোথাও তাহলে আমার সি আছে, এরকম জায়গায় কোথাও তাহলে সি আছে। ফোকাস তল কাকে বলা হয়? ফোকাস তল হচ্ছে সেই তল, ভীষণ ইম্পর্ট্যান্ট, শুনে নাও একবার অন্তত পরীক্ষার আগে। ফোকাস তল হচ্ছে সেই তল যেটা ফোকাস বিন্দু যেটা আছে তাকেও নেবে, ফোকাস বিন্দু যেটা আছে তাকেও নেবে, ঠিক আছে, তাকেও নেবে, প্লাস ওর চারপাশের অঞ্চলকেও নেবে। এইটা হচ্ছে ফোকাস তল। এই যে আমি পুরো এঁকেছি দেখতে পাচ্ছি, এই যে ফোকাস তল হচ্ছে সেই তল যেটা এই বিন্দুটাকেও নেবে। মানে এটা একটা কার্ডবোর্ড টাইপের, সোজা কথা বলতে একটা কার্ডবোর্ডকে তুমি এখানে এই যে লাইনটাকে কেটে তুমি ভেতর ঢুকিয়ে দিয়েছো। ঠিক আছে, একটা কার্ডবোর্ডকে তুমি কী করেছো? লাইনটাকে কেটে ঢুকিয়েছো, মানে এই যে বিন্দুটা আছে না, এই কার্ডবোর্ডের ওপরেই অবস্থান করছে। এই বিন্দুটা কিন্তু এই কার্ডবোর্ডের ওপরেই অবস্থান করছে, এবং এই যে এরা মিলিত হয়েছে, এরা ফোকাসে মিলিত হয়নি,
কিন্তু ফোকাস তলে ডেফিনেটলি মিলিত হয়েছে, কারণ এই দুটো বিন্দু একই সমরৈখিকভাবে অবস্থান করছে। এই এফ আর এদিকে হচ্ছে যদি আমি এফ ড্যাশ দিই, এই দুটো একই রেখায় অবস্থান করবে। ঠিক আছে, যদি তুমি এখানে কোনো বিন্দু আঁকো তাও সেও এফ তোমাদের ডবল ড্যাশ ধরো, এফ ডবল ড্যাশে অবস্থান করছে, সিঙ্গেল ড্যাশ আর ডবল ড্যাশ, এই তিনটে একই রেখায় অবস্থান করবে। আর এই তলটাকে আমরা কি বলবো? ফোকাস তল বলবো। এটা নিয়ে আমি অন্য ভিডিওতে অনেকবার বলেছি, যারা আমার ভিডিও ফলো করে তারা জানে। এই ফোকাস তল দিয়ে কিন্তু আগের বার প্রচুর প্রশ্ন পড়েছে, কিন্তু ফোকাস তল তোমরা এনসিইআরটিতে কোথাও পাবে না, কারণ ফোকাস তল বেসিক্যালি নেই। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে? প্রধান ফোকাল সমতলে অবস্থান করে, এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এটাকে বলা হয় ফোকাল প্লেন। এটাকে ইংলিশে কি বলা হয়? ফোকাল প্লেন, PLAIN। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার দেখো একটা জিনিস বলি, এখানে কিন্তু মেরুতে কথাটা লেখা আছে, তোমরা কেউ মেরু মেরে দিয়ে চলে আসবে না, কেউ কিন্তু খবরদার মেরুতে মেরে দিয়ে চলে আসবে না। কেন? কারণ মেরুতে যদি পড়ে, এইটা পোল মানে হচ্ছে মেরু, মেরুতে পড়লে মেরুতে মিলিত হয় না। এখানে প্রশ্নটা কি ভালো করে পড়ো, এখানে বলেছে কোথায় মিলিত হয়। মেরুতে পড়লে মেরুতে মিলিত হচ্ছে এমন নয়, কিন্তু এর মধ্যে ধরো একটা মেরুতে পড়েছে, এই যে ফার্স্ট ধরে নাও, আমি এখানে তো তাও তো নিচে নামিয়ে দিয়েছি, তুমি ধরে নাও একটা মেরুতে পড়েছে, বাকিগুলো একটা মেরুতে পড়েনি। এই যেটা মেরুতে পড়েছে সেটার সঙ্গে সেটার যা থিটা, তার প্রতিফলন করে থিটা এক হবে। ধরে নাও এই যে প্রথম যেটা আছে, এই যে প্রথম যে তোমাদের রশ্মিটা আছে, ধরে নাও এটা হচ্ছে, আমি জোর করে ধরে নিচ্ছি, ধরে নাও এটা হচ্ছে তোমাদের পিকিউ রশ্মি, ধরে নাও এটা হচ্ছে পিকিউ রশ্মি, এই যে রশ্মিটা। এবং এই রশ্মিটা ধরে নাও একটু তো পি এর নিচে পড়েছে, বাট ধরে নাও এই রশ্মিটাই পোলে গিয়ে পড়েছে। এই রশ্মিটার ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়ে যাবে। এই রশ্মিটার ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, বাকিগুলোর ক্ষেত্রে সমান হবে না। এখানে তো আরও একটা রশ্মি আছে XZ, এবং এখানে তো আরও একটা রশ্মি আছে LM। তিনটে রশ্মি এঁকেছি না, তো তিনটে রশ্মির নাম দিলাম। XZ আর LM এর ক্ষেত্রে কিন্তু আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে না। PQ যদি পিতে পড়ে থাকে তবে PQ এর আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, আর মেরুতে পড়লে সেটা মেরুতে গিয়ে মেলে তা কিন্তু নয়। এখানে বলেছে কোথায় মিলিত হবে, সো পয়েন্ট বুঝে কাজ করবে। এটা কিন্তু অ্যান্সার কখনো হবে না, এগুলো একটাও অ্যান্সার হবে না, অ্যান্সার উইল বি দিস। এইটাই হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার হবে। কী বললাম বোঝা গেছে? কতক্ষণ ধরে বোঝাতে হলো ভাবো 34 দাগের জন্য। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো পরেরটাতে। পরের কোশ্চেন দেখো, একটি অবতল দর্পণের ক্ষেত্রে অসীমে স্থাপিত একটি বস্তুর প্রতিচ্ছবি কোথায় গঠিত হয়? অবতল দর্পণের ক্ষেত্রে অসীমে স্থাপিত একটি বস্তুর প্রতিচ্ছবি কোথায় গঠিত হয়? কোথায় গঠিত হয়? দেখো, তুমি যদি কোনো বস্তুকে অসীমে রাখো, মানে ইনফিনিটিতে রাখো, ঠিক আছে, ইনফিনিটিতে কোনো বস্তু যদি ইনফিনিটিতে রাখো, তাহলে ফোকাসে তার প্রতিচ্ছবি তৈরি হয়। বেসিক্যালি এই ফোকাস কিন্তু ফোকাসের বিন্দুতে নাও থাকতে পারে, ফোকাস তলেও অবস্থান করতে পারে, ঠিক আছে, বাট এই ইনফিনিটিতে রাখলে ফোকাসে উৎপন্ন হবে, এটুকু শিওর। আর ফোকাসে রাখলে ইনফিনিটিতে উৎপন্ন হয়। ইনফিনিটিতে রাখলে ফোকাসে রাখলে কোথাও উৎপন্ন হয়? ইনফিনিটিতে উৎপন্ন হয়। বাট অ্যাজ পার নিউ এনসিইআরটি ফোকাসে রাখলে কোনো প্রতিবিম্ব পাওয়াই যায় না। অ্যাজ পার নিউ এনসিইআরটি কী বলছে? ফোকাসে রাখলে কোনো প্রতিবিম্ব পাওয়াই যায় না। কেন পাওয়া যায় না? কারণ সেই প্রতিবিম্ব এত দূরে গিয়ে উৎপন্ন হয় যে তাকে এনসিইআরটি বলছে পাওয়াই যায় না, অ্যাজ পার নিউ এনসিইআরটি 2024-25। ওকে, দিকেও ডাউনলোড করে থাকো ইংলিশ, তার মধ্যে লেখা দেখবে নো ইমেজ বা এরকম সামথিং লেখা আছে। যাই হোক, এখানে অ্যান্সার আমাদের কী হবে? যে ইনফিনিটিতে রাখলে ফোকাসে উৎপন্ন হয়, তো কারেক্ট অ্যান্সার উইল বি ডি হেয়ার। ওকে, পরেরটাই চলো। পরের প্রশ্ন দেখো, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কী হয়, তোমাদের একটু কনফিউজ করে দেয়। তো বলছে উত্তল দর্পণ, উত্তল নাও অবতল নাও যা খুশি নাও, বলছে প্রধান অক্ষ বরাবর যদি কোনো রশ্মি পতিত হয়। প্রধান অক্ষ বরাবর মানে কি? মানে এইটা ধরো প্রধান অক্ষ, এই বরাবর যদি কোনো রশ্মি পতিত হয়, দেখো মনে রাখবে প্রধান অক্ষকে অবিলম্ব ধরা হয়, পয়েন্ট টু বি নোটেড। প্রধান অক্ষকে কী ধরা হয়? নর্মালি প্রধান অক্ষকেই অবিলম্ব। তোমরা বলছো সবসময় অবিলম্ব ধরা হয় না, সবসময় ধরা হয় না, যখন পোলে পড়ছে তখন প্রধান অক্ষকে অবিলম্ব ধরে নেওয়া হয়, ঠিক আছে। তো প্রধান অক্ষকে অবিলম্ব ধরা এই কারণে, কারণ তুমি যদি এখানে একটা লাইন টানো, দেখো এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, কারণ আমরা জানি এটা একটা সার্কেল, আর সার্কেলের পয়েন্ট টু বি নোটেড, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এটা একটা সার্কেল। দেখো কেন 90 ডিগ্রি কোণ তৈরি হয়, এটাও একটু বোঝা জরুরি নির্ঘাত, ঠিক আছে। এটা জিওমেট্রিক আয় লাগাতে হবে তোমাকে। এটা একটা সার্কেল, দিস ইজ আ সার্কেল, ঠিক আছে, এটা একটা সার্কেল, ধরুন এটা সার্কেল। আর এইটা কি তাহলে রেডিয়াস, কারণ আমরা জানি এটা সি এর মধ্য দিয়ে যাবে, সি হচ্ছে সার্কেলের কি কেন্দ্রবিন্দু। আর এইটা তাহলে কি? এটা হচ্ছে রেডিয়াস। এই যে যদি আমি ধরে নিই এটা এক্স, তাহলে ও এক্স, এই পয়েন্টটা হচ্ছে এক্স, ও এক্স কি? ও এক্স হচ্ছে রেডিয়াস। আর রেডিয়াস আমরা জানি স্পর্শবিন্দুতে কী তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তো এদিকে যদি 90 ডিগ্রি কোণ তৈরি, এদিকে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, ক্লিয়ার? এই কারণে আমরা বলি অবিলম্ব হচ্ছে কি, এখানেই হচ্ছে এই যে প্রধান অক্ষ, এটাই হচ্ছে অবিলম্ব, এইভাবে ধরে নিতে পারো, ঠিক আছে।
এবার এটা কী বলেছে দেখো, এবার বলেছে যে প্রধান অক্ষ বরাবর যদি কিছু পতিত হয়, যখন প্রধান অক্ষ বরাবর পতিত হয় তখন এটা সোজা পড়বে আর সোজা বেরিয়ে যাবে, অর্থাৎ কোনো রকম কোনো এর বিকৃতি ঘটবে না। ক্লিয়ার? কোনো রকম কোনো কী হয় না, কোনো রকম কোনো বিকৃতি এর ঘটে না, অর্থাৎ যেমন পড়বে তেমন বেরিয়ে যাবে। ঠিক আছে, যেমন পড়বে তেমন বেরিয়ে যাবে, নো ডেভিয়েশন, নো ডেভিয়েশন, কোনো রকম কোনো বেঁকবে না চুকবে না, যেমন আছে তেমন সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, সোজা বেরিয়ে গেলে যখন প্রতিফলনই হচ্ছে না তখন নো আপতন কোণ, নো প্রতিফলন কোণ। তার মানে কী হবে, এখানে প্রধান অক্ষের সঙ্গে দেখো খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রধান অক্ষ এখানে 90 ডিগ্রিতে আছে আর প্রধান অক্ষ বরাবরই আলোকরশ্মি পড়ছে, তাহলে প্রধান অক্ষটাই অবিলম্ব আর প্রধান অক্ষের নিরিখে আপতন কোণের মান কী হবে, 0ই হবে, কারণ ও বেটাতে এর ওপর দিয়ে যাবে। প্রধান অক্ষের সাপেক্ষে পড়া অর্থটা কি, এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এইটা অনেক স্টুডেন্টরাই বুঝতে পারে না যে প্রধান অক্ষের সাপেক্ষে পড়া অর্থ 90 ডিগ্রিতে পড়া নয়, প্রধান অক্ষটাই 90 ডিগ্রিতে আছে। তুমি যদি একটা দাগের ওপর আর একটা দাগ দাও আর যদি বলো দ্বিতীয় দাগটা প্রথম দাগের সাপেক্ষে কত কোণ করে, তুমি বলো কোনো কোণই কোণে নেই, মানে একটা অপরটার ওপরে আছে। ক্লিয়ার? তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এটা 0 ডিগ্রিতে থাকবে। ওকে, আপতন কোণ কত হবে, 0 ডিগ্রি। এই জায়গায় স্টুডেন্টরা 90 ডিগ্রিতে গোলায়, বা 90 ডিগ্রি ক্যান নট বি দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটায়। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে অবতল দর্পণের মেরুতে, তো একটু আগে আমরা আলোচনা করেছি এটা হচ্ছে পোল, আর পোলে যদি কোনো আপতন কোণ মানে কোনো রশ্মি পতিত হয় সেটা পোল দিয়েই কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, পোল দিয়ে কিন্তু বেরিয়ে যায়। এবার বলছে আপতিত রশ্মি এবং প্রধান অক্ষ, দেখো এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ, আর আমি একটু আগে বলেছি এই যে কোণটা তৈরি হবে এটা তোমাকে থিটা হলে এটাও তোমাদের থিটা হয়, আর এই কোণটা যেটা বলেছে আপতিত রশ্মি আর প্রধান অক্ষ, আপতিত রশ্মি কোণটা এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর প্রধান অক্ষ এই কোণটাকে আমরা কী বলি, আপতন কোণ বলি। তো কারেক্ট অ্যান্সার বি দিন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ, আপতন কোণ ইংরেজি কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, আর এটা কী হবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো আপতন কোণ এটাকে আই দিয়ে ধরা হয়, এটাকে বলা হয় আপতন কোণ। ক্লিয়ার? চলো পরেরটাতে। এই ধরনের প্রশ্ন আমি আগের দিনও করেছিলাম, বাট প্রচুর পরিমাণে এই টাইপের প্রশ্ন এসছে, সেই জন্য আমি তোমাদের আরেকবার করাচ্ছি। অবতল দর্পণে একটি বাস্তব উল্টান এবং ক্ষুদ্রতর প্রতিচ্ছবি পেতে বস্তুটাকে কোথায় রাখতে হবে। আমরা জানি অবতল দর্পণে যদি তুমি পি থেকে এফের মধ্যে কোনো বস্তুকে রাখো, পয়েন্ট টু বি নোটেড, কী বললাম আমি, পি থেকে এফের মধ্যে কোনো বস্তুকে রাখো, তাহলে তুমি কেমন প্রতিচ্ছবি পাবে, তুমি পাবে বড় এবং সোজা প্রতিচ্ছবি পাবে, মানে সেটা অসৎ প্রতিবিম্ব পাবে। তুমি যদি এফে কোনো বস্তুকে রাখো তাহলে তুমি বড় প্রতিচ্ছবি পাবে তো বটে, কিন্তু সেটা উল্টো প্রতিচ্ছবি হবে, তার মানে সেটা কেমন প্রতিচ্ছবি হবে, সৎ প্রতিচ্ছবি হবে। এফ আর সি এর মধ্যে যদি তুমি কোনো বস্তুকে রাখো, ধরো এরকম পজিশানে রেখেছো, এরকম পজিশানে তুমি যদি কোনো বস্তুকে রাখো কোথায়, এফ আর সি এর মধ্যে, তাহলে সেটা ডেফিনেটলি বড় দেবে কিন্তু উল্টো প্রতিচ্ছবি দেবে এবং সেটা সৎ প্রতিবিম্ব দেবে। তিনটেই সাইজ এক হয় না, কিন্তু সবকটাই প্রধান যে বস্তু তার থেকে বড় হয়। সিতে যদি তুমি কোনো বস্তুকে রাখো তাহলে সেটা সমান আকারের দেবে, সমান কিন্তু সৎ প্রতিবিম্ব দেবে, আর সৎ প্রতিবিম্ব উল্টো হয় আমরা জানি। সি এর এপাশ থেকে যা আসবে সব ছোট, ছোট এবং সৎ, ছোট এবং সৎ। সি এর এদিকে বড় এবং সৎ অসৎ দুটোই আছে, সি এর এপাশে যা আসবে সব কী হবে, ছোট এবং সৎ। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে বলেছে কি, দেখো মেরু এবং ফোকাসের মধ্যে, অ্যান্সার হবে না, কারণ এখানে বলেছে উল্টানো, উল্টানো তো নয়, মেরু এবং ফোকাসের মধ্যে, মানে এই পয়েন্টের কথা বলেছে, এই পয়েন্টটা এই যে এখানে এরম জায়গায় রাখতে বলেছে, হবে না। বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্র মানে সি, বিয়ন্ড সি, এই যে এটাকে বক্রতা কেন্দ্রের বাইরে, এটা ইংলিশ হয় বিয়ন্ড সি, কি ইংলিশ হয়, বিয়ন্ড সি। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বলেছে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, দেখো ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে সেটা বড় প্রতিবিম্ব দিচ্ছে, উল্টো হচ্ছে ঠিক, কিন্তু ক্ষুদ্রতর কথাটাও তো লেখা আছে, কিন্তু এটা তো বড় হয়ে যাচ্ছে, সেটা তো হবে না অ্যান্সার, এটাও অ্যান্সার হবে না, ফোকাস রাখলেও বড় অ্যান্সার হবে না, দিস বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটায় চলো, কি বলেছে দেখো পরের প্রশ্ন, বলছে একটি গোলাকার দর্পণ আলোক রশ্মিকে প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে একত্রিত করে, প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে একত্রিত করে, তাই নিউক্লিয়ার কোনটা সেটা হতে পারে। দেখো একটা জিনিস বলি, গোলাকার দর্পণ দুই টাইপের হয়, অনেকে গোলাকার দর্পণকে গোলীয় দর্পণ বলে, এটা ভুলে গেছে, একে বলে স্ফেরিক্যাল মিরর বা কার্ভিং মিরর। ঠিক আছে, এই গোলাকার দর্পণের যে ইংলিশ হয় সেটাকে বলা হয় স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর দুই টাইপের হয়, একটা হচ্ছে তোমাদের মনে রাখবে স্ফেরিক্যাল মিরর মানে কিন্তু কেবলমাত্র অবতল দর্পণ বা উত্তল দর্পণ কোনো একটাকে বোঝায় না, স্ফেরিক্যাল মিরর মানে কিন্তু অ্যাকচুয়ালি বোঝায় দুটোকেই, অর্থাৎ স্ফেরিক্যাল মিরর অবতল উত্তল দুটোই হতে পারে। ঠিক আছে,
যেমন স্ফেরিক্যাল লেন্সও অবতল লেন্স উত্তল লেন্স দুটোই হতে পারে, কনভেক্স কনকেভ দুটোই হতে পারে। আর আমরা বাড়িতে যে মুখ দেখি আয়নায়, চুল উল্টাই, জেল মাখি, ঠিক আছে, প্রিয়তমার কথা মনে করি, এগুলো হচ্ছে তোমাদের কি সোজা দর্পণ বা সমতল দর্পণ, ঠিক আছে। চলো মনে করে দেখো কলেজ লাইফটা কেমন ছিল আর এখন জীবনটা কেমন, আমি তো প্রতিদিন মনে করি। চলো, একটি গোলাকার দর্পণ আলোকরশ্মিকে প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে একত্রিত করে, একটা বিন্দুতে একত্রিত করছে, ঠিক আছে। তো এখানে কী বলছে, আমার যদি একটা অবতল দর্পণ হয় এবং সে কী করছে, একটা বিন্দুতে মিলিত করছে, ঠিক আছে। বিন্দু কখন মিলিত হয় আমরা জানি, যখন দূর থেকে আসে, ঠিক আছে। আমরা জানি যে ইনফিনিটি থেকে যখন কোনো বস্তুকে, দেখো তোমাদের একটা কথা বলি, ফোকাসে কখন যায় মনে করে দেখো। দুই টাইপের দর্পণই আছে যারা কিন্তু ফোকাসের ওপর কোনো বস্তুকে, এখানে দেখো ভালো করে দেখো, এখানে বলেছে একত্রিত করে, দ্যাট মিন্স কনভার্জ করে। একত্রিত করে মানে কনভার্জ করে, একটা বিন্দুতে মিলিত করে, বলেনি মিলিত হচ্ছে বলে মনে হয়। যদি বলতো মিলিত হচ্ছে বলে মনে হয় বা অ্যাপিয়ার্স টু বি কনভার্জিং, ঠিক আছে, মিলিত হচ্ছে বলে মনে হয়, অ্যাপিয়ার্স টু বি কনভার্জিং বাট অ্যাকচুয়ালি নয়, মনে হয়, মনে করে না, মনে হয়। অ্যাপিয়ার্স টু বি কী হবে, অ্যাপিয়ার্স টু বি কনভার্জিং, মনে হয়, তাহলে কিন্তু সেটা হতো কনভেক্স, অর্থাৎ উত্তল হতো, উত্তল দর্পণ হতো। আমি দর্পণের কথা বলছি, নট লেন্স, উত্তল দর্পণ হতো, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে মিলিত হয়, একত্রিত হয়। এখানে কি বলছে, এখানে বলছে মিলিত হয়, বা কি বলছে, বা বলছে একত্রিত হয়। মিলিত হয় বা একত্রিত হয় কোথায়, কনভার্জিং লেন্সে। কোনটা কনভার্জিং লেন্স, কনকেভ লেন্স। কনকেভ লেন্সের বাংলা কি, অবতল দর্পণ, সরি দর্পণ, কনকেভ মিরর, নট লেন্স, সরি কনকেভ মিরর মানে অবতল দর্পণ। লেন্সে অবতল লেন্সে কিন্তু কী হয় না, মিলিত হয় না, এটা মনে রাখবে, অবতল দর্পণে মিলিত হয়। তো ব্যবহৃত দর্পণটা হচ্ছে অবতল, এটা তো কারেক্ট। নেক্সট বলছে দর্পণের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক, তোমরা জানো দর্পণের ফোকাস দৈর্ঘ্য অবতল হলে সেটা কী হবে, ডেফিনেটলি ঋণাত্মক হবে, সেটা তো ইনকারেক্ট। নেক্সট বলছে মিলন বিন্দুটি দর্পণের প্রধান ফোকাস, মিলন বিন্দুটি দর্পণের প্রধান ফোকাস, অ্যাকচুয়ালি এটা হতেও পারে নাও পারে, বাট এই তিনটের মধ্যে হতেও পারে, যেহেতু সো 1 আর 3 অ্যান্সার। দেখো মিলিত বিন্দুটা প্রধান ফোকাস হতেও পারে বা প্রধান ফোকাস তলের উপর অবস্থিত কোনো বিন্দু হতে পারে, ঠিক আছে। প্রধান ফোকাসে কখন মিলিত হয়, আমি তোমাদের বলেছিলাম যে যখন সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসবে, তখন সেটা যখন যাবে তখন সেটা প্রধান অক্ষের মধ্য দিয়ে যাবে। তো ধরো এখানে আর একটা এলো এবং সে প্রধান অক্ষের সাথে সমান্তরালে আছে, তো এও এখান দিয়ে ম্যাচ করবে। ধরো এখান দিয়ে আরেকটা গেল, এও এইভাবে ম্যাচ করে বেরিয়ে যাবে। এবার দেখো এই বিন্দুটা কিন্তু মিলিত হচ্ছে, এই যে বিন্দুটা, ঠিক আছে। এই বিন্দুটাকে আমরা কী বলবো, এফ বলবো, ওকে। এবং এরা দেখো সব প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে পড়েছে, এই দেখো প্রধান অক্ষ মানে এই কালো দাগটার সঙ্গে সমান্তরালে আছে, তোমার ধরে নাও একটু বেঁকে গেছে, এটাও আছে এটাও আছে, ঠিক আছে, তিনটে এঁকেছি তিনটেই আছে, এই যে এই তিনটে, ক্লিয়ার। দ্য অ্যান্সার উইল বি এ অ্যান্ড 3, নট কিন্তু 1 অ্যান্ড 3, নট কিন্তু ধনাত্মক কিন্তু হবে না। এগুলো কী হয়, ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে। চলো নেক্সট পরেরটাতে, পরের প্রশ্ন দেখো, চেষ্টা করছি দ্রুত সলভ করানো যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়, কারণ এগুলো তোমরা সলভ করবে, ভিডিও দেখলে তো আমার লাভ, ঠিক আছে। তোমরা ভিডিও দেখলে কী হবে, আমার লাভ হবে আর তোমাদেরও লাভ হবে, কারণ তোমরা ব্যাপারটা জানতে পারবে। কিন্তু বেশি টাইম ওয়েস্ট করে ভিডিও দেখাতে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, সেটা আমি চেষ্টা করছি তাড়াতাড়ি সলভ করানোর। একটি অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20, অর্থাৎ এফ হচ্ছে 20, এফ কী হবে, নেগেটিভ হবে, কারণ এটা অবতল দর্পণ। অবতল দর্পণে ফোকাস কোন দিকে থাকে, একবার এঁকে দিই, চলো, অনেকের মাথায় এখনও ঢোকে না। এফ এদিকে থাকে, এফ এদিকে, সি এদিকে, সব এদিকে থাকে, ঠিক আছে। এবং বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ হয় আমরা জানি। তো বস্তু দূরত্ব দিয়েছে নাকি, বাস্তব প্রতিচ্ছবি তৈরি করে এত সেমি দূরে, না বস্তু দূরত্ব দেয়নি, ভি দিয়েছে তোমাদের, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব দিয়েছে। কি দিয়েছে, বলেছে বাস্তব, পয়েন্ট টু বি নোটেড, বাস্তব, বাস্তব প্রতিবিম্ব অবতল দর্পণে কোথায় তৈরি হয়, নেগেটিভ সাইডে তৈরি হয়, অর্থাৎ লেফট সাইডে তৈরি হয়, এটা তোমাদের নেগেটিভ হবে, নেগেটিভ 60। তোমাদের বলেছে বস্তুটির দূরত্ব কত, অর্থাৎ ইউ এর মান বার করতে বলেছে, ওইটাই করে, একটা দেওয়া থাকে অপরটা বার করতে পারে, ভি প্লাস 1/u। তো 1 কত হবে 20, দেখো ভি এর ভ্যালু কী আছে, নেগেটিভ আছে, এটা এখানে বলে নেগেটিভ হবে, এদিকে এলে পজিটিভ হয়ে যাবে, একেবারে করে দিচ্ছি, 60 হবে ইকুয়াল টু 1/u। দেখো ইউ এর মান আমরা আগে থাকতে নেগেটিভ আমরা জানি, বাট আমরা নেবো না, অঙ্কই দেখো নেগেটিভ বলে দেবে, ঠিক আছে। মনে রাখবে আমি তোমাদের বারবার বলেছি, যেটা বের করতে বলবে না তার কখনো সাইন ধরে নেবে না, যেগুলো দেওয়া থাকবে ভ্যালু তার সাইনগুলো তুমি ধরে নেবে, অঙ্কই তোমাকে বলে দেবে নেগেটিভ না পজিটিভ হবে। আমি এটা বহুবার বলেছি। এটা -3, এটা দেখো -1, এটা কী হচ্ছে -2/60, -2/60 মানে কত, 1/30, মাইনাস মানে হচ্ছে
এটা 30 হয়ে যাবে। তো ইউ এর মান কী হবে? ইউ এর মান আমাদের হবে 30, ঠিক আছে, বা -30। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। +30 নয় কিন্তু, এই জন্য গন্ডগোল। আর দেখো +30 কোন, দেখো এখানে দুটো রয়েছে, এই দুটো তো তোমরা দেখতেই কেটে দেবে। কেন? কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসতে পারে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি 20 আর 60 আছে, মানে উপরে 3 আর 1 যাবে, মানে 2 থাকবে, 2/60 মানে গ্যারেন্টি 30 অ্যান্সার হবে। এটাকে করার প্রশ্ন না, এটা 10 সেকেন্ডের প্রশ্ন। তোমরা বলছো এটা করার প্রশ্ন না, করার প্রশ্ন না, আমি পরীক্ষা হলে গিয়ে করবো না কিন্তু, 10 সেকেন্ডে অ্যান্সার মেরে দিয়ে চলে আসবো, আর তোমরা করতে থাকবে, তোমাদের টাইম নষ্ট হবে, ঠিক আছে। নেক্সট পরেরটা চলো। এটা 5 সেকেন্ডের প্রশ্ন, বলছে এটা গোলাকার দর্পণ। গোলাকার দর্পণ মানে স্ফেরিক্যাল মিরর। আমি বকবো টকবো বলে একটু দেরি হবে, কিন্তু তোমরা তো অ্যান্সার করে দিয়ে বেরিয়ে যাও। স্ফেরিক্যাল মিররে মানে অবতল উত্তল দুটোই, পয়েন্ট টু বি নোটেড। স্ফেরিক্যাল মিরর মানে আমি আবারও বলে দিচ্ছি, অবতল উত্তল দুটোই হয়, অবতল দর্পণ উত্তল দর্পণ দুটোই হয়। তো মেরু আর ফোকাসের মধ্যে দূরত্ব কত? তো মেরু আর ফোকাসের মধ্যে দূরত্ব কী হয়? R/2 হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। কেন R/2? এই যে অবতল দর্পণ ধরে না, এই টোটালটা হচ্ছে তোমাদের R, এখানে সিতে গিয়ে থেমেছে, পি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে তোমাদের R, ঠিক আছে। আর এর ঠিক মাঝখানে তোমাদের থাকে হচ্ছে এফ, এটা তোমাদের R/2, এটাও তোমাদের R/2, ঠিক আছে। তো এফ থেকে পি এর ডিস্টেন্স চেয়েছে, পি থেকে এফের মধ্যে ডিস্টেন্স চেয়েছে, তো গ্যারেন্টি কী হবে? R/2ই হবে। এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। পরেরটা চলো। দেখো এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু তোমাদের চাপের প্রশ্ন, এটা তোমাদের 42 দাগের প্রশ্ন, এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এভাবে তোমরা লিখে নিতে পারো এটাকে, ঠিক আছে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে কি বলেছে দেখো, বলেছে একটা বল আছে যেটাকে একটা অবতল দর্পণের সামনে রাখা হয়েছে, যেখানে এটিকে বাস্তব প্রতিচ্ছবি বস্তুটা দ্বিগুণ আকারে তৈরি হয়। প্রথম কথা হচ্ছে বাস্তব বলেছে, বাস্তব শব্দের অর্থ হচ্ছে এখানে রিয়েল। তাহলে রিয়েল ইমেজ সেটা যদি দ্বিগুণ তৈরি হয়, মানে যা ছিল এক্স তার দ্বিগুণ হয়ে গেছে, তাই ম্যাগনিফিকেশান কিন্তু রিয়েল ইমেজের নেগেটিভ হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে ম্যাগনিফিকেশান তৈরি করার কথা ভাবি, প্রথমে ভেবে নিই আমরা M1, কারণ এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে দ্বিগুণ, একটা হচ্ছে 5 গুণ হবে। তো প্রথম ম্যাগনিফিকেশানটাকে আমরা M1 ধরে নিচ্ছি। M1 এর ফর্মুলা কী হবে? এর জন্য আমরা V1 আর U1 ধরবো, ঠিক আছে, কারণ চেঞ্জ হচ্ছে। তো প্রথমে ম্যাগনিফিকেশান আমাদের M1 হবে, তার রেসপেক্টে এটা হবে V1/U1, কারণ আমরা জানি V/U মাইনাস থাকে, তাই না। আমরা ম্যাগনিফিকেশান ফর্মুলা কী জানি? ম্যাগনিফিকেশান ইকুয়াল টু কি? নেগেটিভ V/U, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই M1 এর জায়গায় তুমি যদি 2 বসাও, কারণ এইটা 2 হবে, ঠিক আছে। এবং তোমাকে কেমন 2 বসাতে হবে? যেহেতু এখানে ফর্মুলায় এখানে ভ্যালু গিভেন আছে, তো ভ্যালু যেটা গিভেন সেটা আমরা সাইন সমেত বসাবো। অবতল দর্পণে যখন সৎ প্রতিবিম্ব তৈরি হয়, রিয়েল মানে বাস্তব বা সৎ প্রতিবিম্ব তৈরি হয়, তখন ম্যাগনিফিকেশন নেগেটিভ ধরা হয়। তো আমরা এটাকে নেগেটিভ নেবো, ইকুয়ালটা আমাদের কী যাবে? -V/U। এখান থেকে দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে, তোমরা বলতে স্যার ইউও তো আমরা নেগেটিভ নিতে পারি। দেখো ইউ এর মান এখানে গিভেন নেই, সেই জন্য আমরা যার মান গিভেন নেই তার মানে আমরা ধরবো না। তোমরা বললো তাহলে স্যার V1 এর মানও তো গিভেন নেই, U1 V1 এর মানও তো গিভেন নেই, তাহলে নেগেটিভ ধরছেন কেন? আরে বাবা, এটা সূত্রের নেগেটিভ, এটা কোনো V1 এর মানে নেগেটিভ ধরছি না আমি, এটা সূত্রেই নেগেটিভ বলা আছে, সেই জন্য নিচ্ছি, ঠিক আছে। এই জন্য বলি ফর্মুলা ভালো করে পড়তে হয়, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি? এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে V1 বার করি, সেটা আমাদের হচ্ছে 2U1। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এবার আমরা M2কে নেব। দেখো M2 আমাদের কি বলেছে? M2 আমাদের -V2/U2 হবে। সেটা আমাদের কি বলেছে? সেটা আমাদের মনে হচ্ছে 5 গুণ হবে, তো নেগেটিভ নেব। V2/U2 এটা আমরা কি হবে? এটা আমাদের হবে হচ্ছে V2 ইকুয়াল টু কী হবে? দেখো এই নেগেটিভ, এখানে একটা নেগেটিভ আছে, এই নেগেটিভ কেটে যাবে, তো এটা আমাদের কী হবে? 5U2 হবে। এই দুটোকে আমরা এখানে পুট করব এবং অ্যান্সার বার করব। পুট কী করে করব? দেখো এখানে বলেছে যে, ভালো করে বোঝো এখানে কী বলেছে। আমরা কী বার করেছি? আমরা V2 ইকুয়াল টু 2U1 আর V1 ইকুয়াল টু 2U1 আর V2 ইকুয়াল টু 2U2 আমরা বার করে ফেলেছি। এখানে বলেছে যে যদি পর্দাটাকে এমনভাবে সরানো হচ্ছে যে সেটা পরবর্তীকালে 5 গুণ প্রতিবিম্ব দিচ্ছে, মানে একটা অবতল দর্পণ ছিল, এখানে একটা বস্তুকে রাখা হয়েছিল, যখন এটা বস্তুকে রাখা হলো তখন সেটা 2 গুণ প্রতিবিম্ব দিল। এবার এই বস্তুটাকে এমনভাবে সরানো হলো, বস্তুটাকে না, হ্যাঁ বস্তুটাকে সরানো হচ্ছে, পর্দাটাকে সরানো হচ্ছে, দুটোকে সরানো হচ্ছে, এমনভাবে সরানো হচ্ছে যে পরবর্তীকালে সেটা 5x প্রতিবিম্ব দিচ্ছে। তাহলে পর্দা যদি ডি স্থানান্তরিত হয়, তাহলে বস্তু স্থানান্তর মানে এখানে বল, যেটা বস্তু হচ্ছে এখানে বলের স্থানান্তর কত হয়েছিল, অর্থাৎ ভি এর ভ্যালু যদি +D হয় বা সামথিং হয়, তাহলে ইউ এর মান তোমাদের কী হবে? এটা বার করতে বলেছে, ঠিক আছে। এ ধরনের প্রশ্নকে এই ক্যাটাগরিতে করবে। আমরা স্টেপ 1-এ কী করব? স্টেপ 1-এ আমরা V1 ইকুয়াল টু U1 এবং V2 ইকুয়াল টু U2 এইটা আমরা বার করে নেবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ।
1 নম্বর স্টেপ। এটা আমাদের কী হলো, এটা আমাদের 1 নম্বর স্টেপ। এবার আমরা যাব হচ্ছে 2 নম্বর স্টেপে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেন্সটা। 2 নম্বর স্টেপে আমরা কী করে যাব, দেখো স্টেপ নম্বর 2। 2 নম্বর স্টেপে আমরা কী করে যাব সেটা দেখো ভালো করে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। 2 নম্বর স্টেপে আমরা কী করব, দেখো 2 নম্বর স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করব। আচ্ছা, ফর্মুলা ইউজ করার আগে একটা জিনিস লিখি। এখানে বলেছে দেখো ডি স্থানান্তরিত করা হয়েছে, তার মানে কি আগে যা স্থানান্তরণ ছিল, মানে আগে যেখানে পজিশান ছিল আর পরে যেখানে পজিশান, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তোমাদের ডি। আগে পজিশান কী ছিল, আগে পজিশান ছিল V1, তার মানে V1 সরি আগে আমাদের পজিশান ছিল V1, ঠিক আছে। তো V2 মাইনাস V1, দেখো আগে যা পজিশান ছিল এখন তার থেকে বেশি সরানো হয়েছে, সেই জন্য V2টা বড় হবে। তো V2 মাইনাস V1 ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি ডি, তাই না। V2 মাইনাস V1 কী হবে, ইকুয়ালটা আমাদের ডি হবে। আর V2-র ভ্যালু কত আমাদের 5U2, আর V1-এর ভ্যালু কত আমাদের 2U1, এটা ইকুয়াল টু কী হবে ডি। দেখো এটা যদি U1 হতো তাহলে আমরা ইজিলি এখান থেকে 3U1 বা ইকুয়াল টু ডি করে দিতাম, কিন্তু এটা U2 এটা U1, সো কখনোই এটাকে বিয়োগ করা যাবে না, এটা এভাবে লিখে রাখো। এবার আমরা নেক্সট পরের স্টেপে যাচ্ছি। 3-4 স্টেপে অঙ্কটাকে করতে হয়। তো 3 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপে আমরা কী করব, 3 নম্বর স্টেপে আছে, আমি এই পার্টটাকে মুছেছি, এটা 19/9/2022 পড়া প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি একটা মুছে না দিয়ে একটা কাজ করে দিচ্ছি, জাস্ট আমি তলায় দিলাম এটাকে, ঠিক আছে, এটাকে আমি তলায় দিয়ে দিচ্ছি। এখন 3 নম্বর দাগে কী বলছে দেখো, বলেছে যে তোমাদের 3 নম্বর, আচ্ছা 3 নম্বর স্টেপ কী করবো, 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর। 3 নম্বর স্টেপে আমি কী করবো, 3 নম্বর স্টেপে আমি ফর্মুলা ইউজ করবো। দেখো আমরা জানি 1/V1 প্লাস 1/U1 ইকুয়াল টু 1/F হবে। একটা কথা মাথা রাখবে, এফ কিন্তু কোনো দিন চেঞ্জ হয় না, ভি আর ইউ চেঞ্জ হতে পারে কিন্তু এফ চেঞ্জ হয় না। তো প্রথম পার্টে আমরা এফের ভ্যালু V1 আর U1 দিয়ে এইটা বার করবো, আর দ্বিতীয় পার্টে আমরা এফের ভ্যালু V2 প্লাস U2 দিয়ে বার করবো, এবং দুটো তো ইকুয়াল হবে, কারণ দুটোই আমাদের 1/F দেবে, দুটোই আমাদের 1/F দেবে। ক্লিয়ার হয়েছে আশা করি। এখান থেকে আমরা জিনিস দেখতে পাচ্ছি V1 আর U1-এর ভ্যালু এখানে পুট করতে হবে। কী আছে 2U1, দেখো V1-এর মান আমরা 2U1 পুট করলাম, প্লাস এখানে আমরা পুট করলাম U1, V2-র মান আমরা পুট করলাম U দিয়ে, তো 5U2, এখানে আমরা পুট করছি 1/U2। এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, দেখো এখানে আমাদের 2U1 আমাদের এখানে এলসিএম যাবে, কী হবে 2U1, আচ্ছা আমি নিজেই করে দিচ্ছি, এখানে ছোটো করে দিচ্ছি, ঠিক আছে। এখানে এলসিএম যাবে 2U1, ওপরে থাকবে আমাদের কি 2 + 1 মানে 3, আর এখানে কি যাবে, এখানে 5 + 1 মানে 6, আর নিচে যাবে আমাদের 5U2। এটুকু তো করতে পারবে আশা করি। 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2। এখান থেকে আমরা একটা রেশিও পাবো। কী রেশিও পাবো, এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট, রেশিওটাকে আমি কালো কালিতে লিখছি তোমাদের জন্য। এই রেশিওটা ভেরি ইম্পর্টেন্ট। রেশিওটা হচ্ছে তোমাদের U1/U2, U1/U2 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে তোমাদের 5/4। কী পাবো আমরা 5/4 পাবো। U1 আর U2-র ভ্যালু কী পাবো আমরা 5/4, ইয়েস অর নো বলো, ঠিক আছে। এবার দেখো আমরা এই ভ্যালুটাকে গিয়ে এই জায়গায় পুট করবো, এই জায়গায় কোনটায়, এইখানটা আমরা পুট করবো। এখানটা যদি আমরা পুট করি আমরা কী দেখতে পাচ্ছি, দেখো এইটাকে আমরা 5x, এটাকে আমরা 4x ধরে দিতে পারি, এটা র ফিগারই তোমাকে করতে হবে। তো 5 × U2, U2-র ভ্যালু কত 4x, তার মানে 5×4 = 20x, ঠিক আছে, মাইনাস U1-এর মান কত 5x, তার মানে 5×2 = 10x। তো 10x এটা মান কী হচ্ছে তোমাদের ডি, মান কী হচ্ছে ডি। এখান থেকে x ইকুয়াল টু আমি কী পাচ্ছি D/10। এবার এটাকে আবার এখানে পুট করো, এই মানটাকে নিয়ে আবার এখানে পুট করো, এই মানটাকে নিয়ে তুমি এইখানে পুট করো, এইটাই পুট করো। দেখো U1 এই জায়গায় খেয়াল করো, এই যে কোনটায় খেয়াল করবে, দেখো আমাদের কি বলেছে এবার পড়ো, বলেছে বলের স্থানান্তরণ, অর্থাৎ বস্তু দূরত্ব কতটা চেঞ্জ হয়েছে। আগের বস্তু দূরত্ব কত ছিল আমাদের, আগে ছিল আমাদের U1, এখন বস্তু দূরত্ব কত আমাদের U2। এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে, যে বস্তুর মধ্যে স্থানান্তর কত রয়েছে। তার মানে U2-র মান দেখো ডি দিয়ে ভ্যালু দেওয়া রয়েছে, সে ডি দিয়ে আমাদের এক্সের ভ্যালু বেরিয়েছে, এই এক্সের মানটা এই জায়গায় পুট করো। তো 5 × U1 তো আগে নেই, সরি U2 আগে আছে, তো 4 × তোমাদের D/6। আচ্ছা একটা মিনিট জাস্ট আ মিনিট, একটু দেখি তো। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে U2 কিন্তু ছোট হচ্ছে, দেখো 4 × D/10, আর U1 হচ্ছে তোমাদের 5 × D/10, ঠিক আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে D/10, তাই না। 4D/10 আর 5D/10 দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে D/10, সো D/10ই তোমাদের অ্যান্সার হবে। যেহেতু নেগেটিভই নেই,
নেগেটিভ হবে না, কারণ এটা আগে যাবে, কারণ এটা বড় ভ্যালু দেবে, সেখানে d/10 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি মডে ফেলে দিচ্ছি। মডে মানে হচ্ছে, মডে ফেলার অর্থ হচ্ছে যাই ভ্যালু আসুন না কেন পজিটিভ নিয়ে নেবে। সো এখানে মড দিয়ে দিলাম আমি। মড হচ্ছে একটা টুল, ম্যাথমেটিক্সের টুল। যাই হোক, তোমার তো মড ফট মনে রাখতে হবে না, তুমি নর্মাল মনে রাখো। এই দুটোর মধ্যে গ্যাপ কত দেখো। তুমি বলবে তোমার মা তোমাকে 10 টাকা দিয়ে একটা জিনিস কিনে দিয়েছে, তুমি সেম জিনিসটা পরের দিন 12 টাকা করে কিনলে। তুমি বললে যে মা তুমি 10 টাকা করে কিনে এনেছিলে না, আমাকে তো 12 টাকা নিল। তখন মা বললো তো 2 টাকা লস হলো। তখন কি বলে যে -2 টাকা লস হলো? তা তো বলে না। তার মানে ব্যাপারটা কী হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যখন আমরা ডিফারেন্স নেই তখন আমরা দুটোর মধ্যে গ্যাপটাকে দেখি। ওটা নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। ঠিক আছে, তো এখানে গ্যাপ বলেছে, সে গ্যাপ কী হবে? d/10। তো কারেক্ট অ্যান্সার উইল বি এখানে d/10। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 3টে ধাপে অঙ্কটাকে করবে, হয়ে যাবে। একটা হচ্ছে এইটা, 2 হচ্ছে এইটা, 3 হচ্ছে এটা। আরেকটা জিনিস বলি, এই এমকে কিন্তু এফের ফিগার দিয়ে বার করা যায়। এই এমকে ডাইরেক্ট এফ ফিগার দিয়ে বার করা যায়, কিন্তু সেটা একটু জটিল হয়। সেটা দেখতে ছোট হবে, মানে 3-4 লাইনে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু সেটা জটিল হয়। সেটার জন্য মাথায় মস্তিষ্ক মারাত্মক খেলাতে হয়। সেই জন্য আমি সেইভাবে করলাম না, র ফিগারই করে দিলাম। স্পিডে করবে, তাড়াতাড়ি বেরোবে। এর আরেকটা পদ্ধতি আছে, মেথড 1, কিন্তু মেথড 2টা বড্ড জটিল। ছোট কিন্তু বড্ড জটিল। ঠিক আছে, ওই জন্য মেথড 2টায় যাচ্ছি না। 1, 2, 3 এই ফিগারে করবে। 3 এর পর তুমি 4-এ আসবে, এটা হচ্ছে তোমাদের 4। 4-এর পর তুমি 5-এ আসবে, দিস ওয়ান ইজ 5। এই 5টা ধাপে অঙ্কটা হয়ে যাবে, বাট একটু স্পিডে করবে, হয়ে যাবে। তোমরা বলছো স্যার অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসবো, আসবে, অনেকে করে আসবে, এটা তাদের ব্যাপার। ঠিক আছে, কিন্তু আমি বলবো করতে। কেন করতে বলবো? কারণ দেখো, এই ধরনের অঙ্ক হয়তো এর পরের বার দেখা গেলো শিফটে 2-3টে করে বললো, তখন চাপ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ রিজনিংয়ে সিটিং অ্যাজমেন্ট 2-3টে দিচ্ছে, তাহলে এ ধরনের অঙ্ক কেন 2-3টে দিতে পারে না? ডেফিনেটলি দিতে পারে। দুটো অঙ্ক কি ছেড়ে আসবে নাকি? এ ধরনের অঙ্ক প্র্যাকটিস করে যাও। এই 3-5টা ধাপে করতে হয়, 1, 2, 3টে। যদি এখানে ডি এর মান দেওয়া থাকে তো 3টে ধাপেই মিটে যায়। যদি ডি এর মান না দেওয়া থাকে তখন ডি এর রেসপেক্টে আবার এক্সে আসতে হয়, এক্সে গিয়ে 5 নম্বর ধাপটাকে তোমাকে করতে হয়। ঠিক আছে, তো টোটাল এখানে 5টা ধাপ আছে। আমি আর এই 4-5 লিখছি না, এখানে খিচুড়ি পাকিয়ে যাবে। ঠিক আছে, এই ধাপগুলোকে একবার দেখে নিও, দেখলে ইজি হবে। এইভাবে অঙ্কগুলোকে করতে হয়। 1, 2, 3 প্রথমে ম্যাগনিফিকেশন বার করবে, তারপর সেখানে V2 - V1 করবে, তারপর তোমরা যে দর্পণের ফর্মুলা আছে, মিরর ফর্মুলা আছে, সেটা ইউজ করলে। ঠিক আছে, এটা ইকুয়াল টু এটা কেন হলো বুঝতে পেরেছো তো? এটার ভ্যালু 1/f দেবে, এটার ভ্যালু 1/f দেবে, কারণ এফ চেঞ্জ হয় না। একটা দর্পণের জন্য স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এফ কোনোদিন চেঞ্জ হয় না। ওকে, চলো নেক্সট পরেরটাতে। কত সোজা প্রশ্ন দিয়েছি দেখো, বলেছে গোলাকার দর্পণের ক্ষেত্রে ভি, ইউ এবং এফ এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? তো আমরা সবাই জানি 1/f = 1/v + 1/u। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো 1/v + 1/u = 1/f, তো ডি অপশান কারেক্ট। চলো পরের প্রশ্ন। এখানে কি বলেছে দেখো, বলেছে নিচের কোন রেখাটি গোলাকার দর্পণের জন্য স্বাভাবিক হিসেবে কাজ করে? স্বাভাবিক মানে এখানে নর্মাল, বেসিক্যালি মানে অবিলম্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, হয়েছে কি, গুগল দিয়ে বাংলা করা তো, ওই জন্য এরকম খিচুড়ি মার্কা বাংলা নিয়েছে। ঠিক আছে, অবিলম্ব আকারে কাজ করে। তো আমরা সবাই জানি যে পিকে স্পর্শকারী রেখা, এফকে স্পর্শকারী রেখা, সিকে স্পর্শকারী রেখা, এই 3টে হচ্ছে সমরৈখিক দূরত্বে, সমরৈখিক বিন্দু। এই 3টে হচ্ছে সমরৈখিক বিন্দু, অর্থাৎ এরা একই রেখার ওপর অবস্থান করে। আর এই সমরৈখিক বিন্দুর মধ্যে যে রেখাটা পাচ্ছি আমরা এই 3টেকে মিলিয়ে, এইটা, এই রেখাটাকে আমরা কি বলি? আমরা বলি প্রধান অক্ষ। ঠিক আছে, আমরা কি বলি? আমরা বলি প্রধান অক্ষ। তোমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তোমাদের প্রধান অক্ষ। সিতে কি বলেছে? ফোকাস এবং আপাতন বিন্দু সংযোগকারী রেখা। ফোকাস এবং আপাতন বিন্দু সংযোগকারী রেখা, এটা তো হবে না। বক্রতা কেন্দ্র এবং আপাতন বিন্দু সংযোগকারী রেখা। আর কি বলেছে? মেরু এবং বক্রতার কেন্দ্র সংযোগকারী রেখা। দেখো, মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী রেখা অর্থাৎ এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর বলেছে বক্রতা কেন্দ্র এবং আপাতন বিন্দু সংযোগকারী রেখা। এখানে যেটা বলেছে সেটাকে একটু ভালো করে বোঝো। দেখো, আমি একটা জিনিস তোমাদের বলে দিই। এইটা যদি ধরো একটা অবতল দর্পণ হলো, সেম উইল বি হ্যাপেন ইন কেস অফ উত্তল দর্পণ। ঠিক আছে, এটা যদি অবতল দর্পণ হলো, ঠিক আছে, আচ্ছা আমি আগে তোমাদের একটা সার্কেল এঁকে দিই। এটা হচ্ছে একটা অবতল দর্পণ, ধরে নাও। এই অবতল দর্পণটাকে আমরা জানি, আমরা চাইলে বৃত্তে পরিণত করতে পারি, যার রিফ্লেক্টিং পার্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এবং একটু আগে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, মনে করে দেখো কি বলেছিলাম। যদি ধরো এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার মানে সি, এইটা হচ্ছে আমাদের পি, আর এই এখানে কোথাও আছে আমাদের এফ। ঠিক আছে, আমরা জানি আমরা যদি এখানে একটা স্পর্শক টানি, আমরা জানি এখানে আমরা যদি একটা স্পর্শক টানি, ঠিক আছে, এখানে একটা স্পর্শক টানি, আর এই স্পর্শক দিয়ে এখানে যদি একটা তোমাদের একটা এই যে এটা তো রেডিয়াস হয়ে গেল, তাহলে সি তো তোমাদের কেন্দ্র, সি তো কেন্দ্র, আর এখানে কি তৈরি হলো? রেডিয়াস তৈরি হলো। আর আমরা জানি যে স্পর্শবিন্দুতে রেডিয়াসের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করে। ঠিক আছে,
90 ডিগ্রি কোণ তৈরি করে। শুধু তাই নয়, আমরা যদি সি আর পিকেও মেলাই, পয়েন্ট টু বি নোটেড, আমরা যদি সি আর পিকেও মেলাই, ভালো করে বুঝবে, সি আর পিকেও মেলাই, তাহলে এখানেও যদি আমরা একটা স্পর্শক টানি, এই জায়গাও কিন্তু একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। স্পর্শক কাকে বলে? যদি বৃত্তের এটা গা হয়, এই গা দিয়ে, এটা তো হলো না, 1 মিনিট, এই গা দিয়ে যদি একটা রেখা টেনে দাও, তাহলে এই রেখাটা, এই যে রেখাটা গেছে, এই রেখাটাকে আমরা স্পর্শক বলি। তার মানে বেসিক্যালি এইটা হচ্ছে একটা স্পর্শক, এখানে একটা ছোট্ট করে আমরা একটা স্পর্শক এঁকেছি। ক্লিয়ার হয়েছে আশা করি? যদি তুমি এরকম জায়গাতেও এই রেখাটাকে টানো, অর্থাৎ রেডিয়াসকে টানো, আর যদি এরকম জায়গাতে তুমি একটা স্পর্শক টানতে পারো, তাহলে এখানেও কিন্তু তোমাদের 90 ডিগ্রি কোণ তৈরি করে। একটা কথা মাথা রাখবে, অবিলম্ব কাকে বলা হয়? যেটা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। সেটা এভাবেও থাকতে পারে, সেটা চাইলে এভাবেও থাকতে পারে, সেটা চাইলে এভাবেও থাকতে পারে, ঠিক আছে? তো 90 ডিগ্রি কোণ কখন তৈরি হচ্ছে? যখন সি আর এই জায়গায় ধরো কোনো আলোকরশ্মি এসে পড়ছে, ধরো এটাকে আমি এক্স পয়েন্ট বলছি, এটাকে তো আমি অলরেডি পি পয়েন্ট বলেছি, এটাকে ধরো আমি ওয়াই পয়েন্ট বলছি। ধরে নাও এক্সে একটা আলোকরশ্মি পতিত হয়েছে, আমি একটু তোমাদের এঁকে দেখাই, বেটার বুঝতে পারবে তাহলে। ধরে নাও এক্সে একটা আলোকরশ্মি পতিত হয়েছে, এই জায়গায় গিয়ে ধরে নাও একটা আলোকরশ্মি এখানে গিয়ে পতিত হয়েছে, এই জায়গায় পতিত হয়েছে। ধরে নাও একটা আলোকরশ্মি সেম সোর্স থেকে আসছে, সেটা গিয়ে পিতে গিয়ে পতিত হয়েছে, ঠিক আছে? ধরে একটা সেম আলোকরশ্মি আসছে, সেটা গিয়ে ওয়াই পয়েন্টে গিয়ে পতিত হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে তিনটে আলোকরশ্মি আঁকলাম, ধরে নাও এটা হচ্ছে পি আলোকরশ্মি, এটা ধরে নাও কিউ আলোকরশ্মি, আর এই যে আলোকরশ্মি এটাকে ধরে নাও এল আলোকরশ্মি। তিনটে আলোকরশ্মি এঁকেছি, তিনটে নাম দিয়েছি আমি। এই যে পি আলোকরশ্মি এক্স পয়েন্টে যখন পড়ছে, তখন এই পি আলোকরশ্মির জন্য অবিলম্ব কোণটা হচ্ছে সি এক্স, কারণ এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। অবিলম্ব সবসময় 90 ডিগ্রি কোণ তৈরি করে। তো পি এর জন্য, আলোকরশ্মির জন্য যে অবিলম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে সি এক্স, ঠিক আছে? আচ্ছা, কিউ এর জন্য অবিলম্ব কোণটা হচ্ছে, কিউ এর জন্য অবিলম্ব হচ্ছে সিপি, কারণ পি বিন্দুতে পতিত হচ্ছে, তো সিপি। আর এল আলোকরশ্মি মানে এই যে নিচে আলোকরশ্মি, এটার জন্য এর অবিলম্ব কোণটা হচ্ছে সি ওয়াই। তাহলে সি ওয়াই, সি এক্স আর সিপি কি, এটা ভালো করে বোঝো। সি হচ্ছে বক্রকেন্দ্র, যেটা আবার এই সেন্টার, এই বৃত্তটারও কেন্দ্র। সি হচ্ছে বক্রকেন্দ্র, তাহলে বক্রকেন্দ্র এবং মেরুর মধ্যে পি, বক্রকেন্দ্র এবং পি, দেখতে পাচ্ছ, বক্রকেন্দ্র এবং পি, বক্রকেন্দ্র এবং মেরুর মধ্যে সংযোগকারী রেখা, সেটাতে এই বৃত্তটার রেডিয়াস হচ্ছে। তার মানে এটা কিন্তু একটা অবিলম্ব আকারে কাজ করছে কিউ আলোকরশ্মির জন্য। তার মানে বক্রতা কেন্দ্র মানে সি, আর হচ্ছে তোমাদের এই প্রথমটা দেখো, এ নম্বরটা, বিটাকে বাদ দাও, বিটাকে বাদ দাও, বক্রতা কেন্দ্র মানে হচ্ছে সি, আর মেরু হচ্ছে পি, এই দুটোর মধ্যে সংযোগকারী রেখা হচ্ছে রেডিয়াস, মানে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ। আর রেডিয়াস অবশ্যই স্পর্শবিন্দুতে কী তৈরি করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তো এটা তো কারেক্ট। নেক্সট হচ্ছে বক্রকেন্দ্র এবং আপতন বিন্দু। হ্যাঁ, কারণ দেখো পি হচ্ছে মেরু, আমরা ধরে নিচ্ছি পিতেও পড়েছে পি হচ্ছে মেরু, কিন্তু এক্স তো মেরু নয়, কিন্তু সি আর এক্সের মধ্যে মানে যেখানে আলোরশ্মি পতিত হচ্ছে, মানে এক্স হচ্ছে আপতন বিন্দু, তাহলে সি আর এক্স মানে বক্রকেন্দ্র আর আপতন বিন্দুর মধ্যে সংযোগকারী রেখা মানে সি এক্স, এটাও কিন্তু একটা রেডিয়াস, তার মানে এটাও কি একটা অবিলম্ব, এটাও আমাদের কারেক্ট। নেক্সট বলছে ফোকাস আর আপতন বিন্দু। দেখো ফোকাস আর আপতন বিন্দু মানে কি? তোমরা বলবে স্যার এফ আর পি, পয়েন্ট টু বি নোটেড, এফ থেকে পি অবধি যদি টানো সেটা কি রেডিয়াস? না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এফ থেকে পি অবধি টানলে সেটা রেডিয়াস নয়, সি থেকে পি অবধি টানলে রেডিয়াস। আর রেডিয়াস 90 ডিগ্রি কোণ তৈরি করে। এফ থেকে পি অবধি এখানে রেডিয়াস, কিন্তু এফ থেকে এক্স যদি টানি তাহলে রেডিয়াস, ভালো করে বোঝো। এফ থেকে এক্স যদি টানি তাহলে রেডিয়াস। দেখো যদি কোনো স্টেটমেন্ট আমাকে রাইট প্রুভ করতে হয়, তাহলে সর্বক্ষেত্রে রাইট হবে সেটা। শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে রাইট হলে সেটাকে আমরা সর্বজ্ঞাত স্টেটমেন্ট ধরে নিই না, মানে সেটা সর্বসত্যি স্টেটমেন্ট বা নিউট্রালি সত্যি স্টেটমেন্ট ধরে নিই না। এটা নির্দিষ্ট একটা কেজে যখন সিপিকে টাচ করছে, তখন এফ থেকে পি অবধিকে আমরা বলতে পারি ইয়েস অবিলম্ব তৈরি করছে, কিন্তু এফ থেকে এক্স কি তৈরি করছে? তৈরি করছে না। তার মানে একটা নির্দিষ্ট কেজে তৈরি হচ্ছে, বাকি কেজে তৈরি হচ্ছে না। অতএব আমরা বলতে পারি সি কিন্তু এখানে অ্যাকুরেট নয়। তো এ আর বি এখানে মানে সর্বৈব সত্য। এ আর বি হচ্ছে কি ইউনিভার্সালি ট্রু, সি একটা স্পেশাল কেজে সত্যি। কখন? যখন পিতে কোনো রশ্মি আপতিত হবে, তখন সিপি যেহেতু ব্যাসার্ধ আর এফ যেহেতু সিপির ওপর অবস্থান করছে, তখন এফ কিন্তু কী হতে পারে? এফপি কিন্তু একটা অবিলম্ব তৈরি করতে পারে। কখন? যখন পিতে কিন্তু আলোকরশ্মি পতিত হচ্ছে তখন। কিন্তু এই কেসটা বাদ দিয়ে বাকি অন্য বিন্দুতে আলোকরশ্মি পতিত হলেও সি আর সেই, যদি ধরো এরকম জায়গায় কোনো আলোকরশ্মি পতিত হয়েছে, তো সিকে এর সাথে জয়েন করিয়ে দাও, এটাও কিন্তু একটা অবিলম্ব তৈরি হবে। ধরো এখানে একটা বিন্দু আপতিত হয়েছে, মানে কোনো আলোকরশ্মি আপতিত হয়েছে, তো একে জয়েন করিয়ে দাও, তো এইটা এটাও কিন্তু একটা কী তৈরি হবে? একটা অবিলম্ব তৈরি করবে। ক্লিয়ার হয়েছে আশা করি? তো সি এর সঙ্গে আপতন বিন্দু অবিলম্ব তৈরি করে অলওয়েজ, কিন্তু সি এর সঙ্গে পি
অবিলম্ব তৈরি করে অলওয়েজ, কিন্তু এফের সঙ্গে পি অবিলম্ব তখন তৈরি করবে যখন সেটা পি বিন্দুতে আলোর রশ্মি পতিত হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার এ আর বি, সি কিন্তু নয়। আমার যা কথাগুলো বলেছি যদি কারোর মাথায় এই মুহূর্তে না ঢুকে থাকে তাহলে জল খাবে, তারপরে চা খাবে, তারপরে বিস্কুট খাবে, বিস্কুট খাওয়ার পর একদম শুয়ে পড়বে বিছনায়, শুয়ে পড়ে এই পার্টটাকে 3-4 বার দেখবে, তুমি বুঝতে পারবে। ক্লিয়ার? পরেরটাই চলো। পরের প্রশ্ন দেখো, এই পর্যন্ত তোমাদের আজকে ক্লাস থাকবে 45 দাগ অবধি। নেক্সট দিন আমি তোমাদের একটু বড় পার্ট আনবো, ঠিক আছে? দেখো বলছে যে একটি গোলাকার দর্পণ দ্বারা উৎপন্ন বিবর্ধন যদি -0.5 হয়, প্রথম কথা -0.5 মানে হচ্ছে এটা সৎ প্রতিবিম্ব, আর দ্বিতীয় কথা এটা ছোটো। তোমরা বললে ছোটো কেন স্যার, কী করে বুঝলেন ছোটো? মাইনাস মানে সৎ, এটা তো বুঝতে পারছি, ঠিক আছে। ছোটো কী করে বললেন? কারণ 1-এর থেকে কম আছে তাই। যখন আমরা জানি ইকুয়াল টু যখন 1 হয় বর্ধন, তখন সেটা সমান আকারের হয়। আমরা জানি যখন গ্রেটার দ্যান 1 হয় তখন সেটা বড় হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেটার দ্যান 1 নেই, লেস দ্যান 1 আছে। 0.5 তো লেস দ্যান 1, তার মানে এটা ছোটো হবে। 0.5 মানে কি হাফ, হাফ তো লেস দ্যান 1 হয়, তো এটা ছোটো, ওই জন্য সৎ আর ছোটো। ওই জন্য ফিগার দেখে সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে কী বলতে চাইছে। এই যদি দুরন্ত ব্যাপারটা তোমার না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি সায়েন্স 10 সেকেন্ডে করতে পারবে না। 10 সেকেন্ডে কোশ্চেনটা অ্যান্সার তোমার কিছুতে হওয়া সম্ভব না, কারণ তুমি ভাবতে ভাবতে তোমার 10 সেকেন্ড কেটে যাবে। তো বলছে প্রতিচ্ছবি প্রকৃতি কী হবে, দেখো আমি অলরেডি বার করে ফেলেছি, সৎ আর ছোটো হবে। তো সৎ মানে আমাদের সায়েন্স রেল অনেক সময় বাস্তব লেখে, তো সৎ মানে বাস্তব, পয়েন্ট টু বি নোটেড। শর্ট মানে কি? শর্ট মানে হচ্ছে বাস্তব। বাস্তব মানে কি? বাস্তব মানে হচ্ছে তোমাদের ছোটো হতে পারে আবার সমানও হতে পারে, বাট এখানে কী হচ্ছে বাস্তব এবং ছোট। আর বাস্তব প্রতিবিম্ব সবসময় কী হয়? উল্টো হয়। তো দেখো উইদিন সেকেন্ড আমার অ্যান্সার কিন্তু আগেই বেরিয়ে গেছে। সৎ ছোটো আর সৎ মানে তো উল্টোই হবে, তো বাস্তব ছোটো এবং উল্টো। দেখো ইজিলি অ্যান্সার বার করতে পারবো, ইজিলি অ্যান্সার বার করতে পারবো, ঠিক আছে? দেখো আমি এই ফিগারটাকে দেখে পরেই অ্যান্সার বললাম সৎ এবং ছোটো। এইটা তোমার মাথায় থাকতে হবে, তবেই তো এটা 10 সেকেন্ডে হবে। আর এটা 10 সেকেন্ডে হলে এই 10 সেকেন্ড তুমি দেখো 1 মিনিট টোটাল টাইম, তার মধ্যে তুমি 10 সেকেন্ড এটাকে দিচ্ছ, তার মানে বাকি আরও অনেক প্রশ্ন এমন থাকবে যেটা তুমি 10 সেকেন্ড করে দেবে। তাহলে 1 মিনিটে তুমি কিন্তু মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন করে ফেলতে পারছো। এই 5 থেকে 6টা কি 1 মিনিটে করতে পারছো, যেগুলো 10 সেকেন্ডের প্রশ্ন? তবে বুঝবো যে তুমি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছো। ডেট করে তো চেঁচাচ্ছ, আগে কি তুমি প্রস্তুত সেইটা বোঝাটা জরুরি। তো 45 নম্বর কোশ্চেন্স অবধি আমাদের থাকলো, টোটাল 15টা কোশ্চেন্স করানো হলো আমাদের এখানে, ঠিক আছে? নেক্সট আমি তোমাদের চেষ্টা করবো আরও বেশি করে এমসিকিউ আনার, আর কালকেই আনার চেষ্টা করবো, যেহেতু এক্সাম সামনে। কারণ আমি নিজেই বলছি 17 নভেম্বর, সো আমার এত গড়িমসি করা উচিত নয়, এটা আমি নিজেও জানি। আর বাস্তব উল্টানো ক্ষুদ্রতর, এটা আমাদের অ্যান্সার হবে। আমাদের কিন্তু পেড কোর্স চলছে, সেখানে মক টেস্টও দেওয়া হবে। মক টেস্ট তোমরা কমেন্টেও লিখেছো আমি জানি, মক টেস্ট ডিলে হচ্ছে তার কারণ বড় মক টেস্ট আসছে তাই, ঠিক আছে? বায়োলজি আমরা চেষ্টা করছি 50 থেকে 100 এর মক টেস্ট দিতে, সেই জন্য বড় আসতে বলে একটু দেরি হচ্ছে, এছাড়া কিচ্ছু নয়। তো 8670838797 এই নাম্বারে তোমরা চেক করে কোর্স সম্পর্কে জানতে পারো। আমাদের যে পেড কোর্স চলছে যার মধ্যে মক টেস্ট ইনক্লুড আছে, তোমরা জানতে পারো। কারণ এখন প্রস্তুত তোমরা এইভাবে হবে, এই যে প্রশ্ন দেখলে না যে ডি সরানো হলো প্রতিবিম্ব, তাহলে কীরকম যাবে, এই টাইপের প্রশ্ন তোমরা নেক্সট মক টেস্টে পাবে। এই যে ডি সরানো হলো, কারণ এর বিভিন্ন ক্যাটাগরি আছে। রেল এখন অবধি 2 ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেছে। একটা ক্ষেত্রে সে ডি এর ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে, 24 সেন্টিমিটার দিয়েছিল কোন একটা এক্সামিনেশানে, মানে কোন একটা শিফটে, আর এখানে তো ডাইরেক্ট ডি দিয়েছে। তো ডি অজ্ঞাত থাকলে বা ডি জ্ঞাত থাকলে, নোন অ্যান্ড আননোন থাকলে কী করবো, তখন আমরা পেয়েছি। এছাড়াও আরেক টাইপের কোশ্চেন্স আসে, আর এর আরেকটা মেথড আছে, ঠিক আছে? সেটা আমি তোমাদের মক টেস্টের করানো যখন সলভ করবো পেডে, সেটা আমি তোমাদের করিয়ে দেবো। তো এই হচ্ছে তোমাদের টোটাল আমাদের থাকলো আজকে 35 নম্বর কোশ্চেন্স অবধি। থ্যাংক ইউ। এর যে পিডিএফ সেটা তোমরা অ্যাপে পাবে আর টেলিগ্রামে পাবে। আমরা আগে অ্যাপে দিই, তার কিছুদিন পর আমরা টেলিগ্রামে দিই। যদি কারোর খুব মানে তাড়াতাড়ি থাকে, সেই অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারো। আজকে রাত্রিবেলার মধ্যে তোমরা এটার ইয়েতে দেখতে পাবে, অ্যাপে দেখতে পাবে এই ভিডিওটা, আর তার পিডিএফটা তোমরা অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ।